সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো। করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যে তোমরা সবাই আতঙ্কিত হবে না। সবাই ঘরে থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আজকে আমরা তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের 2 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করা শিখব। আমি আমার পাঠে যাওয়ার পূর্বে আজকে আমি তোমাদের সাথে একটু গল্প করব। আজকে শুধু গল্প করব। গল্পটি তোমরা মনোযোগ সহকারে শুনবে। গল্পটির পরপরই আমরা আমাদের ক্লাসে চলে যাব। তোমাদের ক্লাসের ঠিক তোমাদের বিদ্যালয়ের না, আমি অন্য একটি বিদ্যালয়ের কথা বলছি। অন্য একটি বিদ্যালয়ের 2য় শ্রেণীর একটি ছাত্র প্রতি বছর পরীক্ষায় খারাপ করে, ফেল করে। তো প্রধান শিক্ষক তাকে খুব বকাবকি করছে যে তুমি কেন ফেল করো, তুমি কেন ফেল করো। তা বার্ষিক পরীক্ষার সময় তখন প্রধান শিক্ষক তাকে ডেকে নিয়ে বলছে যে আমি তোমাকে এই বার্ষিক পরীক্ষায় একটি প্রশ্ন বলে দেব, যদি তুমি সেই প্রশ্নটির উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে ক্লাস 3-তে প্রমোশন দেব। যেমন কথা তেমন কাজ। কি প্রশ্ন বলে দেবে? স্যার বলে দিলে হচ্ছে যে তোমার বার্ষিক পরীক্ষায় আমি 9-এর ঘরের নামটা দেব, এটি তুমি ভালো করে মুখস্থ করবে। যদি 9-এর ঘরের নামটাটি তুমি পরীক্ষার খাতায় লিখতে পারো তাহলে আমি তোমাকে 3য় শ্রেণীতে প্রমোশন দেব। তো ছাত্র বাসায় ফিরে 9-এর ঘরের নামটাটি সুন্দর করে মুখস্থ করেছে। 9 অক্ষে 9, 9 2 18, 9 3 27 এভাবে সে মুখস্থ করেছে। পরীক্ষার দিন চলে এসছে, প্রশ্ন দেখে 9-এর ঘরের নামটা চলে এসছে। ছাত্র মহা খুশি যে 9-এর ঘরের নামটা চলে এসছে, সে এবার হয়তো 3-তে উঠতে পারবে। তো ছাত্র যখন খাতায় লেখা শুরু করেছে, লেখা শুরু করার পূর্বে সে হচ্ছে এইভাবে লিখছে 9 গুণ 1 সমান 9 গুণ 2 সমান 9 গুণ 3 সমান 9 গুণ 4 সমান 9 গুণ 5 সমান 9 গুণ 6 সমান 9 গুণ 7 সমান 9 গুণ 8 সমান 9 গুণ 9 সমান 9 গুণ 10 সমান সে লিখে নিয়েছে। লিখে নেওয়ার পরে তার 9-কে 1 দিয়ে গুণ করলে 9 হয়, আর 9 10 90 এই দুটো ছাড়া আর তার কিছুই মনে নেই। সে মনে বিষণ্ণ ভাব নিয়ে বসে আছে। তার মনে হয় এবার আর 3-তে ওঠা হলো না। সে চিন্তা করছে কি করি, আমি তো কিছুই পারলাম না, আমি একটু এখন গুণে দেখি আমি কয়টা পারলাম আর কয়টা পারলাম না। সে গুনছে, এইভাবে গুনছে যে শেষ থেকে সে গুনছে কিরকম 1 2 3 4 5 6 7 8। সে 8টি ভুল করেছে। সে বলছে আমি যে গুনলাম আমি একটু ঠিকঠাক গুনলাম তো, আমি এবারে একটু উপর থেকে গুনে দেখি তো। সে উপর থেকে গুনছে 1 2 3 4 5 6 7 8। সে ভাবলো যে সে 8টা ভুল করেছে। সে ওইভাবে মনের দুঃখে খাতা জমা দিয়ে চলে গিয়েছে। এবার প্রধান শিক্ষক তার খাতাটি নিয়েছে, নিয়ে দেখে যে 9 অক্ষে 9, 9 2 18, 9 3 27, 9 4 36, 9 5 45 সবগুলো সে করে ফেলেছে এবং সে পরীক্ষায় পাশ করে উঠে পড়েছে। সে তো মহা খুশি। তো সোনা বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তোমাদের? আজকে আমরা এই গুণের কাজই করব, তবে 9-এর ঘরের নামটা নয়। আমরা আজকে করব হচ্ছে 2 বা 3 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করব। গত ক্লাসে কি শিখেছিলাম মনে আছে তোমাদের? গত ক্লাসে আমরা দেখেছিলাম যে 2 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দ্বারা কিভাবে গুণ করতে হয়। আমরা সেটি একটু দেখব। 21-কে আমরা 13 দিয়ে গুণ করব। আচ্ছা, এই গুণটি করার ক্ষেত্রে আমরা কি পদ্ধতি অবলম্বন করেছিলাম মনে আছে তোমাদের? একটু চেষ্টা করো। আমরা এখানে একটা পদ্ধতি অবলম্বন করতে পারি, সেটি হচ্ছে এই 13-কে আমরা যদি ভেঙে ফেলি, একটু বিশ্লেষণ করি। 13-কে বিশ্লেষণ করলে কত কত পেতে পারি? 10 আর হচ্ছে 3। অর্থাৎ 21-এর সাথে যদি আমরা 13-কে গুণ করি, গুণ করলে আমরা এখানে 2 ভাবে করতে পারি। সেটি হচ্ছে 13-কে ভাঙতে পারি। ভাঙলে 10 আর আমরা 3 পাবো। 10 আর 3 যোগ করলে কিন্তু 13 হয়।
অর্থাৎ 21 গুণ 10 আর 21 গুণ 3। আচ্ছা, 21কে 10 দিয়ে গুণ করলে কত হয় বলতো? 210। 21কে 3 দিয়ে গুণ দিলে কত হয় বলতো? 63। এখন যদি আমরা যোগ করে ফেলি, যোগ করলে কত হবে? 303। 6 আর 1 7, 2 বসে পড়লো। অর্থাৎ 21কে 13 দিয়ে গুণ করলে 273 হয়। তোমরা কি বুঝতে পেরেছো? গতদিন কিন্তু আমরা এভাবে শিখেছিলাম। তাহলে আমরা এখন যে গুণটি করব সেটি হচ্ছে, খেয়াল করবে তোমরা, 50 গুণ 20। এটিকে আমরা কিভাবে করতে পারি একটু খেয়াল করতে হবে। আমরা 50কে 20 দিয়ে আমরা উপর নিচে সাজিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাবো? আমরা গুণফল পাবো হচ্ছে 0 দিয়ে আগে আমরা প্রথমে গুণ করব। 0 দিয়ে গুণ করলে কত হবে? 0কে 0 গুণ করলে 0 হবে। 0কে 5 দিয়ে গুণ করলে 0 হবে। এবার আমরা 2 দশককে 50 দিয়ে গুণ করব। আমরা 50কে যদি 2 দশক দিয়ে গুণ দিই তাহলে আমরা পাবো হচ্ছে 100 দশক। 100 দশক মানে হচ্ছে 100-র সাথে 10 দিয়ে গুণ করতে হবে, তার মানে 1000। এবার আমরা এখানে যোগ করতে পারবো। যোগ করলে কত হবে? 0-র সাথে 0 যোগ করলে 0 হয়, 0-র সঙ্গে 0 যোগ করলে 0 হয়, এখানেও 0 বসবে, এখানে 1 বসবে। অর্থাৎ আমরা কি পেলাম? 50-এর সাথে 20 দিয়ে গুণ দিলে আমরা গুণফল পেলাম হচ্ছে 1000। আমরা আরেকটি সমস্যায় যাব। এখানে আমরা সমান দিয়ে কিন্তু আমরা 1000 লিখতে পারি। আমরা আরেকটি সমস্যায় যাব, সেটি হচ্ছে 2 নম্বরে আরেকটি সমস্যায় যাব, সেটি হচ্ছে 18 গুণ 71। এটিকে আমরা কিভাবে করতে পারি? আমরা এভাবে উপর নিচে সাজিয়ে করতে পারি, আবার বিশ্লেষণ করে ভেঙেও করতে পারি। আমরা উপর নিচে সাজিয়ে করি। তোমরা একটু খেয়াল করবে। আমরা প্রথম যে কাজটি করব সেটি হচ্ছে 18-র সাথে 71 দিয়ে গুণ করব। আমরা 18-র সাথে 71 দিয়ে গুণ করার ক্ষেত্রে আমরা উপর নিচে সাজিয়ে নিলাম। সাজিয়ে নেবার ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, এককের আমরা এখানে যদি একটা মাঝখান দিয়ে একটা দাগ টেনে দিই, খেয়াল করবে তোমরা যে আমরা 1-এর সাথে 8 দিয়ে গুণ দেব। 8 1-এ গুণ করলে 8 হয়, 1 গুণ করলে 1 হয়। আমাদেরকে এখন 7 দশক দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ এই যখন আমরা 7 দশক দিয়ে গুণ করব তখন আমাদের দশকের ঘর থেকে সংখ্যাটা লিখতে হবে। আমরা কিন্তু এককের ঘরে আর কোনো সংখ্যা লিখব না। আমরা তাহলে কি করব? 7 দিয়ে প্রথমে 8কে গুণ করব। 7 দিয়ে 8কে গুণ করলে কত হয়? 7 8-এ গুণ করলে 56। 56 6, আমার হাতে আছে 5। 7কে 1 দিয়ে গুণ করলে 7 1-এ 7 আর 5-এ 12। অর্থাৎ আমরা কি পেলাম? আমরা 18-র সাথে দশকের 7 দিয়ে গুণ করে পেলাম হচ্ছে আমরা এখানে 126। আমরা কিন্তু খেয়াল করো, আমরা কিন্তু এককের ঘরে কোনো সংখ্যা আমরা লিখি নাই। তাহলে আমরা কি করব? আমরা 18কে 7 দশক দিয়ে গুণ করেছি। 7 দশক দিয়ে গুণ করলে কত হয়? 126 দশক। এই 126 দশক মানে হচ্ছে 1260। সেই কারণে আমরা এখানে একটি 0 দিয়ে দিলাম। এবার আমরা যোগ করব। 8 আর 0 যোগ করলে 8 হয়, 6 আর 1 যোগ করলে 7 হয়, 2 বসে পড়বে, 1 বসে পড়লো। অর্থাৎ 18কে 71 দিয়ে গুণ করলে আমরা পেলাম 1278। আমরা আরেকটি চলে যাব, সেটি হচ্ছে 39কে আমরা 40 দিয়ে গুণ দেব। খেয়াল করো, এক্ষেত্রে আমাদের প্রথমে কি কাজটি করতে হবে? আমাদের প্রথম কাজটি করতে হবে, আমরা সংখ্যাগুলোকে উপর নিচে সাজিয়ে নিই। আমরা প্রথম কাজ করব, আমি যদি মাঝখান থেকে একটি দাগ টেনে দিই, খেয়াল করো, তাহলে 0 দিয়ে আমি 9কে গুণ করব, আবার 0কে 3 দিয়ে গুণ করব। 0কে দিয়ে আমি যাই গুণ করি না কেন 0 হবে। 0কে 9কে গুণ করলে 0 হবে, 0কে 3কে গুণ করলে 0 হবে। এবার আমাদের যে কাজটি করতে হবে, 39কে 4 দশক দিয়ে গুণ করতে হবে। তাহলে 39কে 4 দশক দিয়ে গুণ করলে আমাদের কতবার পাবো? আমরা 4কে 9 দিয়ে প্রথমে গুণ করি। 4 9 কত? 36। 36-এর 6, হাতে আছে 3। 4 আর 3-এ গুণ করলে 12 হয়, 12 আর হাতে 3-এ যোগ করলে হয় 15। অর্থাৎ 39কে
4 দ্বারা গুণ করলে আমরা পাবো হচ্ছে 156 দশক। এই 156 দশককে আমরা দশকের ঘরে বসাই। আর 156 দশক মানে হচ্ছে 1560। এবার আমরা যোগ করে দিই। যোগ করলে 0, 6 আর 0 যোগ করলে 6, 5, 1, অর্থাৎ 39কে 40 দিয়ে গুণ করলে আমরা কত পেলাম? 1560। আমরা একটু এটা মুছে ফেলি, মুছে আমরা আরেকটি সমস্যায় যাব। সেটি হচ্ছে আমরা যদি এখন 24কে 42 দিয়ে গুণ ধরি, একটু খেয়াল করো, আমরা 24কে 42 দিয়ে গুণ করব। কি করতে পারি? আমরা ফার্স্ট কাজ করব হচ্ছে 24কে 42 দিয়ে উপর নিচে গুণ করব। প্রথম কাজটি কি করব? এককের সংখ্যা দিয়ে 24কে গুণ করতে হবে, অর্থাৎ 4কে 2 দিয়ে গুণ করলে 8 হয়, 2কে 2 দিয়ে গুণ করলে 4 হয়। এবার আমরা যে কাজটি করব, আমি যদি মাঝখান দিয়ে এবার একটু দাগ টেনে দেই, সেটি হচ্ছে 24কে 4 দশক দিয়ে গুণ দেব। 24কে 4 দশক দিয়ে গুণ দিলে আমার কত হবে সেটি আমরা একটু খেয়াল করি। 4কে 4 দিয়ে গুণ দিলে 16, 16 6, হাতে আছে 1, 4 দুগুণে 8 আর 1 9, অর্থাৎ 24কে 4 দশক দিয়ে গুণ দিলে কত হচ্ছে? 96 দশক। এই 96 দশককে আমরা দশকের ঘরে লিখলাম। আচ্ছা বলো তো 96 দশক মানে কত? ঠিক বলেছ, 96 দশক মানে হচ্ছে 960। আমরা একটি শূন্য এখানে বসিয়ে দিলাম। এইবার আমরা হচ্ছে যোগ করব। 8 আর 0 যোগ করলে 8 হয়, 6 আর 4 যোগ করলে 10 হয়, 10-এর 0 হাতে থাকলো 1, 9 আর 1 10। বুঝতে পেরেছো তোমরা? তাহলে আমরা এখানে সমান দিয়ে আমরা 1008 লিখতে পারি। আমরা এখন 36কে 53 দিয়ে গুণ দেব। এটা একটু দেখব কিভাবে করতে পারি। আমরা প্রথম কাজ করব হচ্ছে 3 দিয়ে আমরা 36কে গুণ দেব। গুণ দিলে কত হবে? 3 6 18, 8 হাতে থাকলো 1, 3 3 9 আর 1 10। আমরা তাহলে কি পেলাম? 36কে 3 দিয়ে গুণ দিলে আমরা কত পেয়েছি? 108 পেয়েছি। আমরা এবার একটু ভাগ করে নেই, অর্থাৎ আলাদা করে নেই। এবার খেয়াল করব দশকের 5 দিয়ে, অর্থাৎ 5 দশক দিয়ে 36কে গুণ দেব। আচ্ছা 36কে 5 দিয়ে গুণ দিলে কত হয় একটু বলো তো? আমরা একটু গুণটা করে দেখি। 5 6 30-এর 0, হাতে আছে 3, 5 আর 3 গুণ করলে 15, আর হাতের 3 যোগ করলে 15 আর 3 18। তার মানে আমরা কি পেলাম? 36কে 5 দশক দিয়ে গুণ দিলে আমরা পেলাম হচ্ছে 180 দশক। এই 180কে আমরা দশকের ঘরে লিখব। আর 180 দশক মানে হচ্ছে 1800। বুঝতে পেরেছো? এখন আমরা যে কাজটি করব, যোগ করব। 8 আর 0 যোগ করলে 8 হয়, 0 0 যোগ করলে 0, 8 আর 1 9, 1 বসে গেল। তার মানে আমরা কি পেলাম? 36কে 53 দিয়ে গুণ দিলে আমরা পেলাম হচ্ছে 1908। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটি সমস্যা দেখব। 84 গুণ 29। কি করব একটু বলো তো? প্রথম কাজটি আমাদের কি হবে? আমরা ফার্স্ট যে কাজটি করব সেটি হচ্ছে উপরে নিচে কি করব? সাজিয়ে নেব। সাজিয়ে নিয়েছি না? এইবার যে কাজটি করব, 84কে 9 দিয়ে গুণ দেব, অর্থাৎ এককের অঙ্ক দিয়ে গুণ দেব। গুণ দিলে কত হবে একটু খেয়াল করি। 9 ঘরের নামটা প্রত্যেকে জানো। 9 আর 4 গুণ করলে কত হয়? 36। 36-এর 6, হাতে আছে 3 দশক বা 3। 36-এর 6, হাতে আছে 3। 8 আর 9 গুণ করলে 72, আর যে হাতে 3 আছে সেই 3 যোগ করলে 72 আর 3 75। এইবার খেয়াল করো, আমরা মাঝখান দিয়ে একটা দাগ টেনে দিলাম। এটি হচ্ছে এককের ঘর, এটি হচ্ছে দশকের ঘর। এখন কি করব?
এখন হচ্ছে 84-কে 2 দশক দিয়ে গুণ দেব। কত দিয়ে গুণ দেব? 2 দশক দিয়ে গুণ দেব। আচ্ছা বলো তো গুণ দিলে কত হবে? আমরা গুণ করি, 4-কে 2 দিয়ে গুণ দিলে 8 হয়, 8-কে 2 দিয়ে গুণ দিলে 16 হয়। তার মানে আমরা কি পাচ্ছি বলতো? 84-কে 2 দশক দিয়ে গুণ দিলে 168 দশক পাই। এই 168 দশক কোথায় লিখব? দশকের ঘরে লিখব। বুঝতে পেরেছি? এই 168 দশক মানে হচ্ছে 1680। এইবার আমরা যে কাজটি করব, যোগ করব। 6 আর 0 যোগ করলে 6 হয়, 8 আর 5-এ 13, 3 হাতে থাকলো 1, 7 আর 1-এ 8, 8 আর 6-এ 14, 4 হাতে থাকলো 1, 1 আর 1-এ যোগ করলে 2 হয়। তার মানে আমরা কি পেলাম বলতো? আমরা পেলাম হচ্ছে 84-কে 29 দিয়ে গুণ দিলে 2436। তাহলে আমরা এখানে লিখতে পারি 2436। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তাহলে আমরা কি শিখলাম বলতো? আজকে আমরা শিখলাম 2 বা 3 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্ক দ্বারা গুণ করা। তোমরা কি প্রত্যেকে বুঝতে পেরেছো? অবশ্যই বুঝতে পেরেছো। তোমাদের জন্য এখন আমি বাড়ির কাজ দেব। বাড়ির কাজ নিতে গেলে কি করতে হবে মনে আছে? খাতা কলম নিয়ে বসতে হবে। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 57 পৃষ্ঠা বাহির করবে। 57 পৃষ্ঠার 1 থেকে 9 নম্বর সমস্যা যে কটা আছে, যে কটা গুণ দেওয়া আছে, সেই গুণ কটা তোমরা অবশ্যই করবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কিন্তু বাড়ির কাজগুলো মন দিয়ে করবে, বাসায় পড়াশোনা করবে। মনে থাকবে তো? যখন তোমাদের বিদ্যালয় খুলবে তখন তোমরা বাড়ির কাজগুলো কি করবে? তোমার বিদ্যালয়ের শিক্ষকের কাছে অবশ্যই দেখাবে। স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঘরের বাইরে বের হবে না। মনে থাকবে? নিয়মিত সাবান দিয়ে হাত পরিষ্কার করবে। সবাই ভালো থাকবে, সুরক্ষা থাকবে। ধন্যবাদ সবাইকে। একজন থেকে আরেকজনে ছড়াবে, তার থেকে অন্যজনে, এর থেকে রক্ষা নাই। এই দেখ, এইভাবে। বড় চাচা, আমরা কিন্তু একজন আরেকজনকে সুরক্ষিত রাখতে পারি দায়িত্বশীল হয়ে। বাইরে যাওয়ার সময় নিজে মাস্ক পরবো, অন্যকেও মনে করিয়ে দেবো। কিছুক্ষণ পর পর 20 সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে 2 হাত ধুয়ে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখবে। সবসময় অন্যদের থেকে কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রেখে একে অপরকে নিরাপদ রাখবো। চিন্তা করবেন না আপা, ভাই সুস্থ হয়ে যাবে। সহমর্মী হয়ে এগিয়ে এসে একে অন্যের শক্তি বাড়াবো। এভাবেই আমরা দায়িত্বশীলতার সাথে কাটিয়ে উঠতে পারবো এই দুঃসময়। আপনিও দায়িত্বশীল হয়ে নিজের ও অপরের সুরক্ষা নিশ্চিত করুন। একে অপরের সুরক্ষায় আমরা দায়িত্বশীল সবসময়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা তোমাদের। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজ আমি চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের
সপ্তম অধ্যায় প্রাকৃতিক সম্পদ এর একটি সুনির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। আমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছি, তাই না? প্রথম ছবিতে তোমরা কি দেখছো? প্রথম ছবিতে আমরা দেখছি অনেকগুলো গাছ লাগানো হয়েছে। যেখানে অনেক গাছ লাগানো হয় বা যেখানে অনেক গাছ থাকে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি বন। আবার দ্বিতীয় ছবিতে তোমরা কি দেখছো? এখানে আমরা দেখতে পাচ্ছি জমি বা ভূমি বলি আমরা তাকে, তাই না? প্রথমটি ছিল বনায়ন এবং দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি ভূমি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বন, ভূমি আমরা কোথায় দেখে থাকি? বন, ভূমি আমরা আমাদের এই প্রকৃতিতেই দেখে থাকি। এগুলো আমাদের প্রাকৃতিক সম্পদ। আজ আমরা পড়ব প্রাকৃতিক সম্পদের বনজ সম্পদ, ভূমি সম্পদ, খনিজ সম্পদ এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বোর্ডে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ। প্রথম ছবিটি কিসের? প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি, তোমরা বলো, বিভিন্ন আসবাবপত্র। দ্বিতীয় ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? দ্বিতীয় ছবিতে আমরা দেখছি কেটি, কাগজ, তাই না? আমাদের দৈনন্দিন জীবনে নির্মাণ সামগ্রী, আসবাবপত্র এবং কাগজ তৈরিতে কাঠ বা গাছ ব্যবহার করা হয়ে থাকে, তাই না? এই কাঠ বা গাছ আমরা কোথা থেকে পাই? এটি আমাদের কি সম্পদ? কাঠ বা গাছ আমরা আগে শিখেছি এটি প্রাকৃতিক সম্পদ। এটি কিন্তু আমাদের কি সম্পদ? এটি কোথায় ফলে? কাঠ বা গাছ? বনে, তাই না? অতএব আমরা বলতে পারি কাঠ বা গাছ এটি আমাদের বনজ সম্পদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে আরো দুটি ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিতে তোমরা কি দেখছো? প্রথম ছবিতে দেখা যাচ্ছে সরিষা জমিতে তিনটি ছেলে হেঁটে যাচ্ছে, তাই না? এগুলো আমাদের কি? ফসল। ফসল কোথায় ফলে? ফসল আমরা কোথায় ফলাই? ফসল আমরা মাটিতে ফলাই। আবার দ্বিতীয় ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে গবাদি পশু। গবাদি পশু জমির মধ্যে দাঁড়িয়ে আছে। এই গবাদি পশু বা ফসল ফলানোর জন্য আমাদের কি প্রয়োজন? আমরা কোথায় করি এটি? আমরা মাটিতে করি। অতএব আমরা প্রথম ছবিতে দেখলাম ফসল এবং দ্বিতীয় ছবি গবাদি পশু। আমরা খাদ্যের জন্য মাটিতে ফসল উৎপাদন করি এবং গবাদি পশু পালন করি। বোর্ডে আমরা আরো দুটি ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিটি কিসের? প্রথম ছবিটি হচ্ছে একটি মাটির ঘর, তাই না? দ্বিতীয় ছবিতে তোমরা দেখতে পাচ্ছ কি? দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি কি? এটি দালান কোঠা, তাই না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম ছবিতে দেখলাম এটি একটি মাটির ঘর এবং দ্বিতীয় ছবিতে দেখলাম এটি একটি দালান বা দালান কোঠা। বসবাস করবার জন্য আমরা কিন্তু মাটির উপরে ঘর তুলি, তাই না? মাটির ঘর বলি বা দালান কোঠায় বলি না কেন, আমরা কিসের উপর উঠাই? আমরা কিন্তু মাটির উপরে উঠাই। অতএব আমরা বলতে পারি বসবাসের জন্য আমরা মাটির উপরে ঘর বাড়ি বা দালান কোঠা নির্মাণ করি। এই মাটি বা ভূমি এটি আমাদের কি সম্পদ? এটিও কিন্তু আমাদের প্রাকৃতিক সম্পদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আরো দুটি ছবি দেখতে পাচ্ছ। প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো দালান কোঠা এবং দ্বিতীয় ছবিতে কি দেখতে পাচ্ছ? এখানে মাটির কিছু জিনিস তারা তৈরি করছে। এটিকে আমরা কি বলি? মৃৎশিল্প, তাই না? অতএব আমরা বলতে পারি প্রথম ছবিতে দেখতে পাচ্ছি দালান কোঠা বা দালান এবং দ্বিতীয় ছবিতে আমরা দেখছি মৃৎশিল্প। নির্মাণ সামগ্রী বা মৃৎশিল্প, নির্মাণ সামগ্রী বলতে আমরা বলছি ইট। ইট কি দ্বারা তৈরি? ইটও কিন্তু মাটি দ্বারাই তৈরি এবং মৃৎশিল্প কিন্তু আমাদের মাটি দিয়েই তৈরি। এগুলো আমাদের কি সম্পদ? এগুলো কিন্তু আমাদের ভূমি থেকে আমরা পেয়ে থাকি। এগুলো আমাদের ভূমির সম্পদ। অতএব আমরা বলতে পারি নির্মাণ সামগ্রী এবং মৃৎশিল্প তৈরি করতেও মাটি ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডে আরো দুটি ছবি দেখতে পাচ্ছ। মাটির গভীরে বিভিন্ন খনিজ সম্পদ পাওয়া যায়, যেমন শিলা, খনিজ, তেল, কয়লা। এগুলো আমাদের কি সম্পদ? এগুলো আমাদের প্রাকৃতিক সম্পদ। অর্থাৎ এগুলো আমাদের কিন্তু প্রাকৃতিক সম্পদের মধ্যে খনিজ সম্পদ। মাটির গভীরে আরো বিভিন্ন রকমের খনিজ পদার্থ রয়েছে। যেমন প্রথম ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এটি কিসের ছবি বা এটি কিসের ছবি? এটি হচ্ছে কি? সোনা, তাই না? দেখে মনে হচ্ছে না এটি কি? এটি সোনা।
সোনা কিন্তু আমরা কোথায় পেয়ে থাকি? সোনা আমরা মাটির অনেক গভীরে পেয়ে থাকি। সোনা কিন্তু আমাদের খনিজ সম্পদ। সোনা বা আমরা বলছি তামা, তামা কিন্তু আমাদের খনিজ সম্পদ। তামা আমরা অনেক মাটির গভীরে পেয়ে থাকি। আবার আমরা দুটি ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি লোহা এবং পরের ছবিতে এটি রূপা। এই লোহা এবং রূপা আমরা কোথায় পেয়ে থাকি? এটিও কিন্তু মাটির অনেক গভীরে পাওয়া যায়। অতএব আমরা বলতে পারি লোহা এবং রূপা এগুলো আমাদের খনিজ সম্পদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা আরো দুটি ছবি দেখতে পাচ্ছ। প্রথম ছবিটি কিসের? হ্যাঁ, তোমরা ঠিক ধরতে পেরেছ। প্রথম ছবিটি হচ্ছে চুনা পাথর এবং দ্বিতীয় ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি মার্বেল পাথর। এই চুনা পাথর এবং মার্বেল পাথর এগুলো কি? তোমরা কি বলতে পারবে এগুলো কি? হ্যাঁ, তোমরা ঠিক বলতে পেরেছ। এই চুনা পাথর এবং মার্বেল পাথর এক ধরনের শিলা। এগুলো কিন্তু আমাদের খনিজ সম্পদ। আমরা আরো দুটি ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিটি কিসের? প্রথম ছবিটি হচ্ছে কয়লা এবং দ্বিতীয় ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? যে আগুন জ্বলছে। আগুন কিসে জ্বলছে? গ্যাস, অর্থাৎ প্রাকৃতিক গ্যাস। দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক গ্যাস। এই প্রাকৃতিক গ্যাস বা কয়লা এগুলো আমাদের কি? এগুলো কিন্তু আমাদের খনিজ সম্পদ, তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? অতএব আমরা বলতে পারি তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে যে তাপ পাওয়া যায় তা কলকারখানায়, যানবাহনে, রান্না এবং বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা যায়। এটি থেকে কিন্তু আমরা শক্তি পাই। কয়লা থেকে আমরা শক্তি পাই। প্রাকৃতিক গ্যাস থেকে যে আমরা তাপ পাই সেই তাপ কিন্তু এক প্রকার শক্তি। এই তাপ শক্তি কাজে লাগিয়েও কিন্তু আমরা বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে পারি। এখানে আমরা আরো দুটি ছবি দেখতে পাচ্ছি। এটি কিসের ছবি? সূর্য। এবং এটি কিন্তু তোমরা অনেকেই দেখে থাকবে, বিভিন্ন বাসাবাড়ির উপরে লাগানো থাকে, তাই না? তোমরা বলো তো এর নাম কি? এটি হচ্ছে সৌর প্যানেল। সূর্যের তাপে এই সৌর প্যানেলের দ্বারা আমরা কিন্তু সৌর শক্তি কাজে লাগিয়ে কি করি? বিদ্যুৎ শক্তি উৎপাদন করি। এই বিদ্যুৎ শক্তির সাহায্যে আমরা বাড়িতে ফ্যান চালানো, তারপর আলো জ্বালানো এসব কাজ করে থাকি, তাই না? অতএব আমরা বলতে পারি সূর্য থেকে যে তাপ শক্তি এবং আলোক শক্তি আমরা পাই তা আমরা দৈনন্দিন জীবনে কাজে লাগাই। এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে আমরা দেখতে পাচ্ছি পালতোলা নৌকা। পালতোলা নৌকা কিসের সাহায্যে চলছে? পালতোলা নৌকা বায়ু প্রবাহের সাহায্যে চলছে। এখানে কিন্তু বায়ু প্রবাহ কাজে লাগিয়ে পালতোলা নৌকা চলছে। বায়ু আমরা আরো অনেক কাজে ব্যবহার করি, যেমন কাপড় শুকাতে বায়ু ব্যবহার করা হয়, অথবা বায়ু প্রবাহ কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি তৈরি করা হয়। অতএব আমরা বলতে পারি বায়ু এক প্রকার শক্তি। এটিও কিন্তু আমাদের কি সম্পদ? এটিও কিন্তু আমাদের প্রাকৃতিক সম্পদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের 49 পৃষ্ঠায় বনজ সম্পদ, ভূমি সম্পদ, খনিজ সম্পদ এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ এই বিষয়টুকু পড়বে।
আজ আমরা এখানে দেখলাম বনজ সম্পদ, অর্থাৎ আমরা বন থেকে বিভিন্ন কাঠ পেয়ে থাকি। কাঠ কিন্তু আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি এবং কাঠ থেকে কাগজ তৈরি করা হয়। এগুলো আমাদের হচ্ছে কি সম্পদ? এগুলো হচ্ছে আমাদের বনজ সম্পদ। আবার আমরা বলছি ভূমি সম্পদ। ভূমি সম্পদ কোনগুলো? ভূমির উপর আমরা বিভিন্ন ফসল ফলাই, ভূমিতে বিভিন্ন রকম গবাদি পশু পালন করি, দালান কোঠা ওঠাই, বিভিন্ন ঘর বাড়ি তৈরি করি, আবার মৃৎশিল্প তৈরি করি, তাই না? এগুলো হচ্ছে আমাদের ভূমি সম্পদ। অর্থাৎ ভূমিকে কাজে লাগিয়ে আমাদের দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন রকম কাজ করে থাকি। আবার আমরা আলোচনা করেছি খনিজ সম্পদ। খনিজ সম্পদের মধ্যে রয়েছে মাটির গভীরে অনেক খনিজ সম্পদ পাওয়া যায়, যেমন সোনা, রূপা, তামা, লোহা, এগুলো খনিজ সম্পদ, তাই না? আবার চুনাপাথর, মার্বেল পাথর, এগুলো হচ্ছে আমাদের শিলা, এগুলো এক ধরনের শিলা। আবার অন্যান্য প্রাকৃতিক সম্পদের মধ্যে আমরা দেখেছি যে বায়ু বা সূর্যের আলো বা তাপ কাজে লাগিয়ে আমরা কিন্তু নানা রকম শক্তি পেয়ে থাকি। আমরা বলেছি যে সূর্যের আলো বা তাপ কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ শক্তি উৎপাদন করি, বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে আমরা পালতোলা নৌকা বা বিদ্যুৎ প্রবাহ তৈরি করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এই বিষয়টুকু বুঝতে পেরেছ। তোমাদের জন্য দুটি প্রশ্ন। মাটি আমরা কি কি কাজে ব্যবহার করি? হ্যাঁ, তোমরা ঠিক বলতে পারবে এখন। মাটি আমরা বিভিন্ন রকম কাজে ব্যবহার করি। যেমন দালান কোঠায় যে ইট ব্যবহার করা হয়, সেই ইট কিন্তু মাটি দিয়েই তৈরি। আবার ফসল ফলাতেও কিন্তু আমরা মাটি ব্যবহার করি। গবাদি পশু পালনের জন্য কিন্তু মাটি ব্যবহার করা হয়, তাই না? দ্বিতীয় প্রশ্ন, মাটির গভীরে কি কি খনিজ সম্পদ পাওয়া যায়? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ। মাটির গভীরে আমরা সোনা, রূপা, তামা, লোহা এসব খনিজ সম্পদ পেয়ে থাকি। এবার তোমরা তোমাদের খাতায় বাড়ির কাজ লিখে নাও। খনিতে পাওয়া যায় এমন 5টি সম্পদের নাম তোমাদের খাতায় লিখো। আমি আবার বলছি, খনিতে পাওয়া যায় এমন 5টি সম্পদের নাম তোমাদের খাতায় লিখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু বাড়ির কাজটি অবশ্যই তোমাদের খাতায় লিখবে এবং বিদ্যালয় যখন খুলবে তখন তোমার বিজ্ঞান শিক্ষককে অবশ্যই কাজটি করে দেখাবে। তোমরা সবাই ঘরে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। যে বাড়ির কাজগুলো দেওয়া হয় সেগুলো তোমরা নিয়মিত করবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে। একজন থেকে আরেকজনে ছড়াবে, তার থেকে অন্যজনে, এর থেকে রক্ষা নাই। এই দেখ, এইভাবে। বড় চাচা, আমরা কিন্তু একজন আরেকজনকে সুরক্ষিত রাখতে পারি দায়িত্বশীল হয়ে। বাইরে যাওয়ার সময় নিজে মাস্ক পরব, অন্যকেও মনে করিয়ে দেব। কিছুক্ষণ পর পর 20 সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে 2 হাত ধুয়ে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখবে। সবসময় অন্যদের থেকে কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রেখে একে অপরকে নিরাপদ রাখবো। চিন্তা করবেন না আপা, ভাই সুস্থ হয়ে যাবে। সহমর্মী হয়ে এগিয়ে এসে একে অন্যের শক্তি বাড়াবো। এভাবেই আমরা দায়িত্বশীলতার সাথে কাটিয়ে উঠতে পারবো এই দুঃসময়। আপনিও দায়িত্বশীল হয়ে নিজের ও অপরের সুরক্ষা নিশ্চিত করুন। একে অপরের সুরক্ষায় আমরা দায়িত্বশীল সবসময়।
Hello everyone, how are you all? I hope you are fine. In our previous class, we know about Mamun's home district. Yes. Do you know the name of Mamun's home district? Yes, it was Kishorganj. And then Mamun tells us about the area of Kishorganj, the important places of Kishorganj, and then the important and famous personalities of Kishorganj. Okay? Now, my dear learners, I'm going to do something with you because today we know about our own home district. Okay? What is your home district? What is my home district? And what is another one's home district? Okay, dear ones, please take your English book and open page number 40. I hope you open this page, page number 40, and then look at activity D. Prepare to write about your home district. Answer the questions in your exercise book. Okay. Question number 1. What is the name of your home district? Yes. What is the name of your home district? Okay. And then number 2. What type of town is it? এবার একটু দেখে নাও, এখানে লেখা আছে ডিস্ট্রিক্ট, উপজেলা, ডিভিশনাল টাউন। তুমি যে এলাকাটিতে আছো সেটা কি কোনো ডিস্ট্রিক্ট নাকি উপজেলা নাকি ডিভিশনাল টাউন? Okay? What type of town is it? Number 3. How did your home district get its name? তার মানে হচ্ছে তোমার যে হোম ডিস্ট্রিক্ট আছে তার নামকরণ কিভাবে হলো? Okay? And then number 4. What are the interesting places in your home district? আমরা মামুনের হোম ডিস্ট্রিক্টে ইন্টারেস্টিং প্লেসগুলো দেখেছিলাম। কোনগুলো? মনে আছে নিশ্চয়ই? Yes. The famous Eid ground, Sholakia Eid ground, and then Fort of Isa Khan, the Shiva temple of Chandravati, Shah Muhammad Mosque, and the Phagla Mosque, like this. Who are some famous people from your home district? তোমার হোম ডিস্ট্রিক্টের ফেমাস পিপল কারা? যেমন মামুনের হোম ডিস্ট্রিক্টের ফেমাস পিপল কারা ছিলেন? Chandravati, the first woman poet of Bangla literature, Zainul Abidin, the famous painter, and then Upendra Kishore Roy Chaudhuri, Sukumar Roy Chaudhuri from children literature, and our 3 honorable presidents. That is, first, acting president, Syed Nazrul Islam, then our former president, Zillur Rahman, and then our honorable president, Mr. Abdul Hamid. So, like this, who are the famous people from your hometown? Okay, number 6. What do you like about your home district? You know, in Mamun's home district, there was river, interesting places, famous peoples. For this reason, Mamun say that I love my home district. And that's why, what do you like about your home district? তোমার হোম ডিস্ট্রিক্টের কোন বিষয়গুলো তোমার ভালো লাগে? Okay, my dear learners, now I'm going to give you a structure. How can you write about your home district? Okay, my dear students, now I'm giving you a structure. At first, what is the name of your home district? So, you have to write in that way. The name of my home district is, এবার দেখো আমি এখানে একটি ব্ল্যাঙ্ক দিয়েছি, তার মানে তোমার হোম ডিস্ট্রিক্টের নামটি
তুমি এখানে লিখবে। ওকে, হোয়াট টাইপ অফ টাউন ইজ ইট? সো you have to write it is a district or divisional town. But if it is upazila, then you have to use it is an upazila. Okay? It is a, okay? How did your home district get its name? যেমন আমরা মামুনের হোম ডিস্ট্রিক্টের ক্ষেত্রে জেনেছিলাম the name comes from the landlord ব্রজকিশোর প্রামাণিক or নন্দকিশোর প্রামাণিক. Like this. You have to say in that way, and I'm going to show you the name এরপর তোমার উপজেলার নামটি লিখবে, দেন লিখবে comes from যার নামের সাথে মিল হয়ে এই নামটি এসেছে। It may be a landlord, it may be a person or something else. Okay? Then, what are the interesting places in your home district? Government Gurudal College, then Pagla Mosque, Eid Fairground, Sholake Eid Fairground, Shah Muhammad Mosque, Shiva Temple of Chandrabhuti, Fort of Isa Khan, like this. So, you will write what is the most important places in your town. So, you will write in that way. The most interesting places are, এবার তুমি তোমার এলাকার ইন্টারেস্টিং প্লেসেস গুলোর নাম লিখে যাবে। ওকে, এন্ড দেন প্রতিটা এলাকাতেই কোনো না কোনো ফেমাস পিপল থাকে, তাই না? সো হু আর দ্য ফেমাস পিপল ফ্রম ইউর টাউন? ইউ হ্যাভ টু রাইট ইন দ্যাট ওয়ে। The famous persons from my districts are, then the name of the persons. Okay? And the last one, why you like your hometown. So, you have to write your own feeling about your hometown. Okay? There you will write, and then you can finish to talk about your hometown. Okay, my dear learners. So, if I say that please write a composition about your hometown, that time you can use this structure. Let's do something different. Okay? Please look at the board. I'm doing something different. Now, I'm going to write
T. Yes, it's T. Can you remember the sound? Yes, the sound is T. T. Yes. Now, please do it with me. T. 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 Very good. Again. T. 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 Very good. Do you know this? Yes, it's H. And the sound is, yes, the sound is H. So, do it with me. H, H, H. Again, H, H, H. Very good. Now I'm going to do something special. I want to blend it. Okay. So, I write T and then H. What is the sound? Today, we will practice only TH for the sound. TH for the sound. Okay? So, please repeat after me. The. Do it with me. The. Again. The. Very good. Now, please look at your book. Can you see this in your book? Yes. Please look. Look at this. Look at that. Look at these. Look at those. Touch your ears and touch your nose. Look at that. Look at this. Look at those. Look at these. Clap your hands and touch your knees. Okay? So, can you see this? The blue letters? Yes. TH, 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 TH. Why? Because this TH produces the sound. Okay? This, the, that, the, these, the, those, the, that, the, this, the, those, the, these, the. So, this is for the sound practice the. So everyone, please repeat after me. Look at this, look at that. Look at these, look at those. Touch your ears and touch your nose. Look at that, look at this. Look at those, look at these. Clap your hands and touch your knees. Okay? Now, these, that, these, those, that, these, those, these. So, you have now the idea about the sound. Everyone, in our previous class, we know about the occupation and the story of a firefighter, that is Raju. Okay, from that chapter, now we will find the sound. Okay, underline the words in the last paragraph on page 34 with the sound. So, please open your book, page number 34. Now, I'm going to read it. And please,
carefully underline the sound. Okay? Now, Raju is a full-time firefighter. It is his job, so he earns money for it. Most of the time, his work is putting out fires, but he also teaches new firefighters about safety. He likes teaching very much. In his free time, Raju visits schools. He talks to students about fire safety. He tells them what to do if there is a fire. They shouldn't panic. They should listen to their teachers and leave the building quietly. I repeat the whole paragraph and listen carefully. The sound. Now, Raju is a full-time firefighter. It is his job, so he earns money for it. Most of the time, his work is putting out fires, but he also teaches new firefighters about safety. He likes teaching very much. In his free time, Raju visits schools. He talks to students about fire safety. He tells them what to do if there is a fire. They shouldn't panic. They should listen to their teachers and leave the building quietly. I hope you found it. Now I'm going to underline the sounds. Now, Raju is a full-time firefighter. It is his job, so he earns money for it. Most of the time, the sound. His work is putting out fires, but he also teaches new firefighters about safety. He likes teaching very much. In his free time, Raju visits schools. He talks to students about fire safety. He tells them the sound, what to do if the sound is a fire. They shouldn't panic. The sound. They should listen the sound to the sound teachers and leave the building the sound quietly. Now, my dear learners, so please look at the words the, them, their, they, their, they. Okay? So, today we'll learn at first how to tell about our own home district. Then I give you a structure, then how you can write about your home district. And then we practice the sound. And we found the words from a paragraph that has the sound. Okay? Now it's time for your homework. So, my dear learners, that is your homework. You have to write a short composition about your home district. And you have to use the information in activity D. That is the structure I have given you. Okay? So, everyone, stay safe, stay home. Keep learning. Goodbye.